আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আজকে বর্তনীয় বিদ্যুৎ এই অধ্যায়ে আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব বলেছিলাম। দেখো, এখানে আমি তিনটা কোশ্চেন দিয়েছি সৃজনশীল প্যাটার্নে আঁকে। এখানে অঙ্ক আসে আর তোমার ব্যাখ্যামূলক কোশ্চেন বলতে তোমার এখানে আছে সিরিজ আর সমান্তরাল বর্তনীর মধ্যে কোন বর্তনীটা অধিক উত্তম, অথবা তোমার ফিউজের ব্যবহার আসে। আমি এই তিনটা অংশ নিয়ে একত্রে এখানে কোশ্চেনগুলো করেছি। তোমরা দেখো বোর্ডে যে কোশ্চেনগুলো আমি লিখে দিয়েছি, তিনটা কোশ্চেন লিখেছি, তিনটা কোশ্চেন একটু তুলে নাও। আমি এই কোশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো 2 ক্লাসে। দেখো, এখানে 1 নাম্বার যে আমি কোশ্চেনটা লিখেছি, একটা বর্তনী দিয়েছি, বলেছি বাল্ব দুটির মধ্যে রোধ 11 ওহম হলে বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। বাল্ব দুটির রোধ 11 ওহম হলে বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ আদান প্রবাহিত হবে। খেয়াল করো, আদান বের করতে বলেছি, তোমরা জানো আদান বের করার সূত্র হলো I সমান Q ডিভাইডেড বাই T। I সমান Q ডিভাইডেড বাই T, কিন্তু এখানে I এর মানটা দেয়া নেই। যেহেতু I এর মানটা দেয়া নেই, তাই তোমাকে I এর মানটা বের করে নিতে হবে। বাল্ব দুটির মধ্যে রোধ 11 ওহম হলে বর্তনীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আদান প্রবাহিত হবে। মধ্য দিয়ে এখানে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কি পরিমাণ আদান প্রবাহিত হবে। এখন 2 সেকেন্ডে কি পরিমাণ আদান প্রবাহিত হবে, আমাদের সূত্রটা হলো I ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। যেহেতু এখানে I এর মানটা দেয়া নেই, তাহলে আমাকে I এর মানটা বের করতে হবে। তোমরা জানো I এর মান বের করার সূত্রটা কি, I সমান কিউ ডিভাইডেড বাই টি। I সমান সমান V বাই R। তাহলে I সমান V বাই R, এই সূত্রটা দিয়ে আমরা I এর মান বের করব। তারপরে I ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, সেখান থেকে আমরা আদান বা কিউ এর মান বের করব। তাহলে আসি, সলিউশনটা একটু খেয়াল করো। আমাদের প্রথম সূত্রটা হলো তড়িৎ প্রবাহ I সমান কিউ ডিভাইডেড বাই টি। যেহেতু আমাকে বলেছে কি পরিমাণ আদান প্রবাহিত হবে, তাহলে কিউ সমান কিউ হবে I ইন্টু টি। তাহলে আমাকে যদি আদানের মান বের করতে হয়, তাহলে I তড়িৎ প্রবাহ এবং টি সময় জানতে হবে। আমি বলে দিয়েছি 2 সেকেন্ড, তাহলে বাকি থাকে কি I, তাহলে I এর মানটা বের করতে হবে। এখন I এর মান যদি আমরা বের করি, I এর আরেকটা সূত্র আমরা জানি কি, I সমান V ডিভাইড বাই R, যেটা ওহমের সূত্র। এখান থেকে আমরা I এর মানটা বের করব। I সমান, তোমরা জানো এখানে V হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা কত, 220 ভোল্ট। আর হলোটা কি, এখানে রোধ। রোধের মান দেখো আমি বলে দিয়েছি, বাল্ব দুইটার মোট রোধ যদি 11 ওহম হয়, তাহলে রোধ R এর মান কত হবে 11। আর V হলো বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত 220। তাহলে 220 ডিভাইড বাই বর্তনীর মোট রোধ কত 11। সুতরাং তুমি I এর মান পাবে কত, যদি 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণে 22, তার মানে 20 এম্পিয়ার। অর্থাৎ আমাকে আদানের মান বের করতে বলেছে। আদানের মানের সূত্রটা প্রথম আমরা লিখেছি, দেখো I ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। এখানে কিউ বের করতে হলে I আর টি এর মানটা দরকার। টি এর মানটা বলেই দিয়েছি কোশ্চেনে 2 সেকেন্ড, I এর মানটা দেয়া নেই, এই জন্য আমরা I এর মানটা বের করেছি। I ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। ভি হলো বিভব পার্থক্য, যেটা দেয়া আছে কোশ্চেনে 220 ভোল্ট। আর হলো বর্তনীর রোধ। এখানে ভাল্ব দুইটার মোট রোধ বলেছি আমরা 11। আর এর মান যখন 11 বসিয়ে দিলাম, তখন আমরা পেলাম কত 20 এম্পিয়ার। তাহলে আমাকে বের করতে বলেছি কি, কিউ এর মানটা বের করতে বলেছি। এখন আমরা কিউ এর মানটা বের করতে পারি। সুতরাং কিউ ইকুয়াল টু আমাদের কি হয়, I ইন্টু টি, বা কিউ সমান I এর মানটা তুমি বের করেছো 20 ইন্টু টি এর মানটা আমরা বলেছি 2 সেকেন্ডে কি পরিমাণ আদান যাবে, টি এর মান 2 সেকেন্ড। সুতরাং কিউ এর মান কত হয়
ভি টু গুণে 40, আর তোমরা জানো আদানের একক কি? কুলম্ব। আদানের একক হলো কুলম্ব। তাহলে আবার একটু খেয়াল করো, 2 সেকেন্ডে কি পরিমাণ আদান প্রবাহিত হবে কিউ এর মান বের করতে বলেছি। আমাদের সূত্রটা কি হলো? I সমান কিউ ডিভাইড বাই টি। এখানে কিউ এর মান বের করার জন্য আর গুণ করলে কিউ সমান আই ইন্টু টি। টি এর মানটা 2 সেকেন্ড কোশ্চেনে বলে দিয়েছে, কিন্তু আই এর মানটা দেয়া নাই। প্রবাহ মাত্রা বের করার সূত্রটা হলো কি? আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এখানে ভি এর মানটা তোমার দেয়া আছে 220 ভোল্ট, আর আর এর মানটা হলো 11। আমরা 11 বসিয়ে দিয়েছি। তাহলে 220 কে 11 দ্বারা ভাগ করলে 20 অ্যাম্পিয়ার পেলাম। এরপরে আমরা আদানের মান বের করব। আই এর মানটা 20 আর টি এর মানটা 20, গুণ করলে 40, আর আদানের এককটা হলো কুলম্ব। তাহলে 40 কুলম্ব। অর্থাৎ 1 নম্বর বর্তনীর ভিতর থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? 40 কুলম্ব। কি পরিমাণ আদান প্রবাহিত হবে? 40 কুলম্ব আদান প্রবাহিত হবে। ওকে, এরপরে দেখো আমরা 2 নম্বর ক্রিটিক কোশ্চেন, 2 নম্বর যে কোশ্চেনটা লিখেছি, এটা ক্রিটিক কোশ্চেনের একটা অংশ, আমি আলাদা করে লিখেছি। দুইটা ভালভ দেয়া আছে, বলেছি ভালভ দুটিতে কত মানের ফিউজ ব্যবহার করতে হবে বিশ্লেষণ করো। তোমরা জানো ফিউজ ব্যবহার করতে হয় কেন? একটা বর্তনীর যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেগুলো ভালো রাখার জন্য, অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে যেন ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট না হয়ে যায় বা পুড়ে না যায়, এই জন্য আমরা ফিউজ বর্তনীতে ব্যবহার করি। কিন্তু ফিউজ ব্যবহার করার ক্ষেত্রে নিয়মটা কি? একটা ইনস্ট্রুমেন্টের ভিতর থেকে যদি মনে করো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, তাহলে আমাকে কি করতে হবে? 5 অ্যাম্পিয়ার মানেরই ফিউজ ব্যবহার করতে হবে। আমি 5 অ্যাম্পিয়ারের বেশি মানের ফিউজ যদি ব্যবহার করি, তাহলে ওই বর্তনীর জন্য আমি যে কারণে আমি ফিউজ ব্যবহার করলাম তার উদ্দেশ্য আর ঠিক থাকবে না। কারণ 6 অ্যাম্পিয়ারের যদি ফিউজ ব্যবহার করি, আমার দরকার 5 অ্যাম্পিয়ার, কিন্তু তখন যাবে কি? 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যেতে দেবে ফিউজ। তার মানে বর্তনীতে আমি যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করলাম সেটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমার যত মানের ফিউজ দরকার, যত মানের বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক তত মানের ফিউজই ব্যবহার করতে হবে। কিন্তু কম মানের ফিউজ ব্যবহার করলে কি হবে? আমি যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেছি সেটা ঠিক মতো জ্বলবে না, সেটা ঠিক মতো আলো দিবে না, বা সেটা ঠিক মতো, যদি ফ্যান বলো, ফ্যানের ক্ষেত্রে সেটা ঠিক মতো ঘুরবে না, কারণ কম পরিমাণে বিদ্যুৎ যাবে। এই জন্য আমার কম দিলেও হবে না, ফিউজ বেশি মানে দিলেও হবে না। যে পরিমাণ বিদ্যুৎ একটা ইনস্ট্রুমেন্টের ভিতর থেকে যায়, ঠিক কত মানের ফিউজই আমাদের ব্যবহার করতে হয়। ওকে, তাহলে আমরা বলেছি কত মানের ফিউজ ব্যবহার করতে হবে। তার মানে B1 এর যত বিদ্যুৎ যাবে, ঠিক তত মানের ফিউজ এখানে ব্যবহার করতে হবে। B2 ভালভের ভিতর থেকে যে পরিমাণ বিদ্যুৎ যাবে, সেই পরিমাণের ফিউজ আমরা একটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। এখন আমরা বের করি বি ভালভের ভিতর থেকে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, আবার B2 এর ভিতর থেকেও বা কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। ওকে, এখন খেয়াল করো, এখানে যদি আমরা B1 এর প্রবাহ মাত্রা বের করি, B1 এর প্রবাহ মাত্রা বের করি B1 ভালভের ক্ষেত্রে, তাহলে প্রবাহ মাত্রা বের করার সূত্রটা কি আমরা জানি? B1 যেহেতু এটা 1 ধরে নিলাম, I সমান V ডিভাইড বাই R, তাহলে R 1 দিলাম। তোমরা জানো যদি দুইটা ইনস্ট্রুমেন্ট বা একাধিক ইনস্ট্রুমেন্ট বর্তনীতে সমান্তরালে থাকে, তাহলে ভোল্টেজের মানের কোনো পরিবর্তন হয় না, সবাই 220, মানে এখানে যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটাই পাবে। তাহলে B1 এর যখন প্রবাহ মাত্রাটা বের করবে, বা I1 সমান B1 এর প্রবাহ মাত্রা বের করতে গেলে বিয়োগ কত পাবে? 220 ডিভাইড বাই R1, এখানে রোধটা কত? 20 ওহম। তাহলে পেয়ে যাচ্ছে কত? সুতরাং I1 এর মান কত হচ্ছে? 20 দিয়ে এটাকে ভাগ করলে 0 0 কাটা 11 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের B1 যে ইনস্ট্রুমেন্টটা দেয়া আছে সেটার ভিতর থেকে কি করে 11 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। তার মানে B1 এর ক্ষেত্রে আমাকে কত মানের ফিউজ ব্যবহার করতে হবে? 11 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা B2 বের করি। B2 এর ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে আমাদের সূত্রটা কি হবে? এটাকে I2 যদি ধরে নেই, তাহলে I2 = V ডিভাইড বাই R2, বা I2 সমান করতে হবে B এর মান 220, কারণ সমান্তরালে যদি থাকে তাহলে সবগুলো ইনস্ট্রুমেন্টের
বিয়োগ পার্থক্য সমান হয়, ডিভাইড বাই কত 40। সুতরাং I2 এর মান কত হবে, 0 0 কাটা যাবে, 22 কে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, আবার 0.4 5 20, তার মানে হবে কত 5.5। 5.5 তড়িৎ প্রবাহের এককটা কি অ্যাম্পিয়ার। তার মানে B1 ভালভের ভিতর থেকে 11 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে এবং B2 ভালভের ভিতর থেকে তোমার কত 5.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। তাহলে আমাদের নিয়মটা কি, যে পরিমাণ বিদ্যুৎ যায় সেই মানের ফিউজ ব্যবহার করতে হয়, তার থেকে কম করলেও সমস্যা, বেশি করলেও সমস্যা। তাহলে আমাদের কত মানের ফিউজ ব্যবহার করতে হবে, B1 ভালভের জন্য 11 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে এবং B2 এর জন্য 5.5 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে। তো সেই কথাটাই লিখবে। সুতরাং B1 ভালভের জন্য 11 অ্যাম্পিয়ার মানের ফিউজ আর B2 ভালভের জন্য 5.5 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে 5 অ্যাম্পিয়ার ফিউজ এবং B2 এর জন্য আমার 5.5 অ্যাম্পিয়ার আর B1 এর জন্য 11 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে ফিউজ ব্যবহার করা এরকম যদি কোশ্চেনগুলো আসে তাহলে সবসময় খেয়াল রাখবে যে কত মানের ফিউজ ব্যবহার করব, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে ঠিক তত মানের ফিউজ আমরা ওইটার জন্য ব্যবহার করব। বেশি করলে বর্তনীতে ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যায়, আর কম ব্যবহার করলে ইনস্ট্রুমেন্টটা কি ভালোভাবে চলতে পারে না বা তার ক্ষমতাটা কমে যাবে ধীরে ধীরে। এরপর দেখো 3 নাম্বার যে কোশ্চেনটা বলেছি, 1 ও 2 নং এর মধ্যে কোন বর্তনীটি বসতবাড়ির জন্য উপযোগী হবে বিশ্লেষণ করো। এখন তোমরা জানো এটা কোনটা বসতবাড়ির জন্য উপযোগী হবে, যেই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সমান্তরালে সংযোগ থাকে, অর্থাৎ যে বর্তনীগুলো সমান্তরাল হয় সেইগুলো আমাদের বসতবাড়ির জন্য উপযোগী হয়, আর যেগুলো সিরিজে থাকে সেগুলো আমাদের বাসাবাড়ির জন্য উপযোগী হয় না। কেন উপযোগী হয় না সেই ব্যাখ্যাটাই তোমাদের এখানে দিতে হবে। তাহলে 1 নম্বর বর্তনীটা আমার কি, যেটা আমি লিখেছি এটা হলো সিরিজ বর্তনী, 2 নম্বরটা কি সমান্তরাল বর্তনী। সিরিজ বর্তনী আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে পার্থক্যগুলো তোমাদের আমি ক্লাসে লিখে দিয়েছি, এখানে আবার একটা লিখবো, আমরা নিজেরা লিখবো, তারপরে এখানে মিলিয়ে নিবে। এটা খেয়াল করো। তাহলে আমার 1 নম্বর বর্তনীটা হলো, 1 নং বর্তনীটা কি, 1 নং বর্তনী, 1 নং হলো সমান্তরাল বর্তনী, 1 নং হলো সিরিজ বর্তনী, আর 2 নং কি, 2 নং সমান্তরাল বর্তনী। এখন সিরিজ বর্তনী আর সমান্তরাল বর্তনীর ভিতরে কোনটা কেন উপযোগী আমরা সেই ব্যাখ্যাটা লিখতে হবে। এখন দেখো সিরিজ বর্তনী আর সমান্তরাল বর্তনীর ভিতরে কোনটা উপযোগী, পার্থক্য হিসাবে যদি আমি লিখি, 1 নাম্বারটা হিসাবে যদি বলো তুমি, একের পার্থক্য কি, সিরিজ বর্তনীতে সবগুলো ইনস্ট্রুমেন্ট কিভাবে থাকে, একই লাইনে থাকে বা সিরিজে থাকে। তাই সিরিজ বর্তনীতে কি, সিরিজ বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সবগুলো কি হবে সমান হবে, কারণ এখান থেকে একটা লাইন, তার মানে তড়িৎ প্রবাহ ভাগ হতে পারে না। তাহলে প্রবাহ মাত্রা সমান থাকে, প্রবাহ মাত্রা সমান থাকে। সিরিজ বর্তনীতে প্রবাহ মাত্রা কি থাকবে, সমান থাকবে। আর সমান্তরাল বর্তনীতে কি, ভিন্ন ভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রবাহ মাত্রা কি হবে
ভিন্ন ভিন্ন হবে। তার মানে প্রত্যেকটা বৈদ্যুতিক উপকরণের মধ্যে প্রবাহ মাত্রা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। প্রতিটি বৈদ্যুতিক উপকরণের প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, প্রতিটি বৈদ্যুতিক উপকরণের প্রবাহ মাত্রা ভিন্ন ভিন্ন হবে। এছাড়া কি পার্থক্য? সিরিজ বর্তনীর ক্ষেত্রে তোমার প্রত্যেকটা বৈদ্যুতিক উপকরণের কি হবে? বিভব পার্থক্যের কথা যদি বলো তাহলে প্রত্যেকটা বৈদ্যুতিক উপকরণের বিভব পার্থক্য কি হবে? ভিন্ন ভিন্ন হবে। আর সমান্তরাল বর্তনীর প্রত্যেকটা বৈদ্যুতিক উপকরণের বিভব পার্থক্য কি হবে? সমান থাকবে। তাহলে 2 নম্বর পার্থক্যটা লিখো। সিরিজ বর্তনী থেকে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হয়। বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হয়। আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি বিভব পার্থক্য একই হয়। 2 নম্বর পার্থক্যটা বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হয়। এখানে বিভব পার্থক্য কি হয়? সমান হয়। বিভব পার্থক্য সমান থাকে। বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে সিরিজ বর্তনীতে, আর সমান্তরাল বর্তনীতে বিভব পার্থক্য সমান থাকে। এরপরে দেখো 1 নম্বর বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার পথ হলো একটা, আর 2 নম্বর বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার পথ কি হবে? একাধিক তড়িৎ প্রবাহ চলার পথ থাকে। একাধিক তড়িৎ প্রবাহ চলার পথ থাকার কারণে কোনো একটা বৈদ্যুতিক উপকরণ নষ্ট হয়ে গেল, বাকি পথের ভিতর থেকে বিদ্যুৎ যেতে পারে বা বৈদ্যুতিক উপকরণগুলো আলাদা আলাদাভাবে তুমি ব্যবহার করতে পারবে। একটা নষ্ট হয়ে গেলে অন্যটা ব্যবহার করতে পারবে সমান্তরালের ক্ষেত্রে। আর সিরিজের ক্ষেত্রে যদি একটা পথ থাকে, কোনো কারণে একটা ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে গেলে ওই পথটা বন্ধ হয়ে যায়, যার কারণে ওই পথের ভিতর থেকে আর বিদ্যুৎ যেতে পারে না। তার মানে সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা বৈদ্যুতিক উপকরণকে তুমি কি করতে পারো? আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারো না। ব্যবহার করলে সবগুলো একত্রে করতে হবে, আবার বন্ধ করলে সবগুলো একবারে বন্ধ হয়ে যাবে। তাহলে 3 নম্বর পার্থক্য, প্রতিটি বৈদ্যুতিক উপকরণকে পৃথকভাবে ব্যবহার করা যায় না। আর একটি প্রতিটি বৈদ্যুতিক উপকরণকে পৃথকভাবে ব্যবহার করা যায়। প্রতিটি বৈদ্যুতিক উপকরণকে পৃথকভাবে ব্যবহার করা যায়। প্রতিটি বৈদ্যুতিক উপকরণকে পৃথকভাবে ব্যবহার করা যায়। এরপরে দেখো, সিরিজ বর্তনীতে যেহেতু একই পরিমাণে বিদ্যুৎ যায়,
সবগুলো বৈদ্যুতিক উপকরণের জন্য তো একই পরিমাণে বিদ্যুৎ লাগে না, কোনোটার জন্য কম লাগে, কোনোটার জন্য কি লাগে, বেশি লাগে। তাহলে সিরিজ বর্তনীতে একই পরিমাণে বিদ্যুৎ যাওয়ার কারণে বিদ্যুৎ শক্তির কি হবে, অপচয় হবে। আর সমান্তরাল বর্তনীতে যেহেতু আলাদা আলাদা পথ থাকে, যেই বৈদ্যুতিক উপকরণের যতটুকু বিদ্যুতের দরকার ততটুকু বিদ্যুৎ দিতে পারে, যার কারণে বিদ্যুৎ শক্তির অপচয় হয় না। তাহলে তুমি বলতে পারো সিরিজ বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয়, সমান্তরাল বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয় না। 4 নম্বর পার্থক্য লিখতে পারো সিরিজ বর্তনীতে 4 নম্বর এ বর্তনীতে লিখি তো বুঝতে পারো সিরিজ বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয়, আর এই বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয় না। এ বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয় না, তাহলে সিরিজ বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয় আর সমান্তরাল বর্তনীতে বিদ্যুৎ শক্তির অপচয় হয় না। এছাড়া আমাদের কি পার্থক্য আছে সিরিজ বর্তনী আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে? এখানে শক্তির অপচয় হবে, ওইখানে কি হবে না, শক্তির অপচয় হবে না। সিরিজ বর্তনীর ক্ষেত্রে কি হবে, একটা মাত্র পথ থাকার কারণে তুমি ইনস্ট্রুমেন্টগুলোকে আলাদাভাবে অন অফ করতে পারবে না। আর সমান্তরাল বর্তনীতে যেহেতু একাধিক পথ থাকে, তাই আলাদাভাবে বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্টগুলোকে কি অন অফ করতে পারবে। তাহলে 5 নম্বর পার্থক্য কি হবে, প্রত্যেকটি বৈদ্যুতিক উপকরণকে আলাদাভাবে অন অফ করা যায় না, কিন্তু সিরিজ সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আলাদাভাবে কি অন অফ করা যায়। আচ্ছা, 5 নম্বরটা লিখতে পারো, এখানে একটা পথ থাকার কারণে যদি একটা ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যায়, পুরো বর্তনীতে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। কোনো উপকরণ নষ্ট হলে অন্য উপকরণ গুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে না। কিন্তু এখানে যেহেতু আলাদা পথ থাকে, এই জন্য একটা নষ্ট হয়ে গেল, অন্য উপকরণগুলোর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে উপকরণ বলতে বৈদ্যুতিক উপকরণ, কোনো উপকরণ নষ্ট হলে অন্য উপকরণগুলো, অন্য বৈদ্যুতিক উপকরণগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বজায় থাকে। এই যে 5টা শর্ত বা 5টা পার্থক্য, এই সকল কারণে আমরা কি করতে পারি, বলতে পারি যে আমাদের সিরিজ বর্তনীর থেকে আমাদের সমান্তরাল বর্তনীটাই ব্যবহার দিকটা কি গ্রহণযোগ্য হবে। ওকে, তাহলে একটু আরেকবার রিপিট করি আমরা। 1 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, তড়িৎ আদানের পরিমাণ বের করো। আদানের পরিমাণ বের করার জন্য আমাদের আগে কিউ বের করতে হবে, I = Q/T। কিউ এর মান বের করার জন্য আমাদের I এর কি দরকার ছিল, I এর মানটা আমাদের দেয়া ছিল না বলে আমরা তড়িৎ প্রবাহ I = V/R এই সূত্রটা, ওহমের সূত্র দিয়ে আমরা তড়িৎ প্রবাহের মান বের করে নিয়েছি। এরপরে কিউ এর মানটা বের করেছি। 2 নম্বরটা কত মানের ফিউজ ব্যবহার করতে হয়,
একটা ইনস্ট্রুমেন্টের যে পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় ঠিক তত মানের ফিউজ ব্যবহার করতে হয়। এখানে 2 নম্বর ইনস্ট্রুমেন্টের ভিতর দিয়ে কতটুকু বিদ্যুৎ যায় আমরা বের করেছি I/V/R। আর তোমরা জানো সমান্তরাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যদি সমান্তরালে বর্তনীটা থাকে তাহলে প্রত্যেকটা বৈদ্যুতিক উপকরণের বিভব পার্থক্য সমান থাকে। এই জন্য B1 এরও 220 ভোল্ট হবে, B2 এর কত হবে 220 ভোল্ট হবে। সেটা দিয়ে আমরা প্রবাহ মাত্রা বের করেছি। তাতে প্রথমটা পেলাম 11 অ্যাম্পিয়ার, দ্বিতীয়টা পেলাম কত 5.5 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমটা যেহেতু 11 অ্যাম্পিয়ার পেয়েছো তার মানে এটা 11 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়টা 5.5 অ্যাম্পিয়ার পেয়েছো তার মানে 5.5 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করতে হবে। পরেরটা যেটা বিষয়টা হলো কোন বর্তনীটা ব্যবহার অনেক গ্রহণযোগ্য হবে। আমরা জানি সিরিজ বর্তনীতে একটা পথ থাকে, যার কারণে এক পথের ভিতর থেকেই সব বিদ্যুৎ যায় বলে একটা ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে গেলে ওইটার ভিতর থেকে আর প্রবাহ থাকে না। কিন্তু সমান্তরালে একাধিক পথ থাকার কারণে একটা পথ নষ্ট হয়ে গেলেও অন্য পথ দিয়ে বিদ্যুৎ যেতে পারে। সিরিজ বর্তনীতে আমরা আলাদা আলাদা করে অন অফ করতে পারি না একটা পথের কারণে, কিন্তু সমান্তরাল বর্তনীর কারণে আলাদা পথ থাকার কারণে কোনো একটা পথ আমরা সুইচ ব্যবহার করে অন অফ করে দিতে পারি। সিরিজ বর্তনীতে একটা পথ থাকার কারণে তোমার কি হয়, সব বিদ্যুৎ এক পথে যায় বলে বিদ্যুৎ শক্তির অপচয় হয়, কারণ সব ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের একই পরিমাণ বিদ্যুৎ দরকার হয় না। কিন্তু সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি আলাদা আলাদা পথ থাকার কারণে প্রত্যেকটা পথের ভিতর থেকে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ যেতে পারে বলে বিদ্যুৎ শক্তির আর কোনো অপচয় ঘটবে না। তাহলে এই কারণে আমরা বাসা বাড়িতে কী করতে পারি, সমান্তরাল বর্তনী ব্যবহার করি এবং এই সমান্তরাল বর্তনী ব্যবহার করাই আমাদের জন্য অধিক উত্তম। এই 3টা কোশ্চেন একটু ভালোভাবে এই চ্যাপ্টারে যদি পড়ো তাহলে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারে হয়ে যাবে। তাহলে এই 3টা কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি এই চ্যাপ্টারে এগুলোর ভিতরে কোশ্চেনগুলো আসে সাধারণত। তাই তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।